আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিবিএ থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের চ্যাপ্টার থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার মূলধন কাঠামো তত্ত্ব থেকে আজকে 1 নম্বর ক্লাস। এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় পার্ট সিতে 10 মার্কসের হয়ে 100% একটা অঙ্ক থাকে এবং ওই 10 মার্কস তোমরা অবশ্যই পাবে। পার্ট বিতে 4 মার্কসের হয়ে আরও প্রশ্ন থাকে। পরীক্ষায় যাতে তোমরা 14 মার্কস পেয়ে যাও, এই জন্য আজকের ক্লাসে সম্পূর্ণ অধ্যায়ের বেসিকটা আলোচনা করে বোঝাবো এবং পরবর্তী ক্লাস থেকে ধারাবাহিক অঙ্কের সমাধান করে বোঝাবো। আমি আলোচনাটা ধীরে ধীরে করব যাতে সহজে বুঝতে পারো। আলোচনা শুরু করছি। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার বাংলা অর্থ হলো মূলধন কাঠামো তত্ত্ব। সহজে বোঝানোর জন্য কিছু বিষয় আমি এই জায়গায় আগে থেকে নোট করে নিয়েছি। এখানে লিখে আছে কোম্পানি ক্যাপিটাল। আচ্ছা, আমি যদি তোমাদের প্রশ্ন করি শেয়ার কাকে বলে, তখন সংজ্ঞাটা এরকম হবে, কোম্পানি মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। তো এটা কিভাবে? আসলে কোম্পানি যখন ব্যবসা পরিচালনা করবে, কোম্পানি মূলধন গঠন করবে। মূলধন গঠন করার জন্য কোম্পানি শেয়ার ইস্যু করে। ইস্যু শব্দের অর্থ ধরে নিতে পারো বিক্রয়, অর্থাৎ কোম্পানি শেয়ার বিক্রয় করে মূলধন গঠন করে। কোম্পানি ঋণ নিয়েও মূলধন গঠন করতে পারে। এই যে কোম্পানি শেয়ার বিক্রি করলো, শেয়ার কাদের কাছে বিক্রি করলো, এই বিষয়টা যদি ক্লিয়ার না করি তোমরা বুঝবে না। আসলে বোঝানোর মতো অনেক কিছু আছে, আমি এক এক করে তোমাদের সামনে তুলে ধরছি। এই যে কোম্পানি শেয়ার বিক্রি করলো, যাদের কাছে শেয়ার বিক্রি করলো তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। ধরে নাও কোম্পানি এক একটা শেয়ার 100 টাকা করে বিক্রি করলো, আমি একটা শেয়ার ক্রয় করে নিয়েছি, তাহলে আমি একজন শেয়ার হোল্ডার। প্রশ্ন হলো আমি শেয়ার কেন ক্রয় করব, এখানে আমার ফায়দাটা কি? উত্তর হলো, আমি এই কারণে শেয়ার ক্রয় করেছি, কোম্পানি আমার টাকা নিয়ে মূলধন গঠন করে ব্যবসা পরিচালনা করবে। যেই পরিমাণ ইনকাম করবে নির্দিষ্ট একটা সময়ের শেষে এইটার লাভের একটা অংশ আমাকে দিবে, যেটাকে বলা হয় লভ্যাংশ অথবা ডিভিডেন্ড। এই কারণে আমি শেয়ারটা ক্রয় করলাম। এখন বুঝতে পেরে গেলাম কোম্পানি কাদের কাছে শেয়ার বিক্রি করে, শেয়ার হোল্ডারদের কাছে। যারা শেয়ার ক্রয় করে তাদেরকে শেয়ার হোল্ডার বলা হয়। কোম্পানি দুই ধরনের শেয়ার ইস্যু করতে পারে, একটা হলো কমন স্টক, আরেকটা হলো প্রিফার স্টক। এবং কোম্পানি ঋণ নিয়ে, ডেপ্ট নিয়ে মূলধন গঠন করতে পারে। এখন কোম্পানির ক্যাপিটালের মধ্যে কি কমন স্টক, প্রিফার স্টক, ডেপ্টের যে টাকাটা, এইটা আছে না? অবশ্যই আছে। অর্থাৎ অধ্যায়টার নাম হচ্ছে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। স্ট্রাকচার শব্দের আরেকটা অর্থ আমরা ধরে নিতে পারি গঠন, মানে মূলধনের গঠন। এই মূলধনের মধ্যে সাধারণ শেয়ার আছে, অগ্রাধিকার শেয়ার আছে এবং ডেপ্ট অথবা ঋণ আছে। এই ডেপ্টের আরেকটা নাম থাকতে পারে বন্ড। তোমরা মনে রাখো, আমি এরপরেও আলোচনা করব। আরেকটা নাম থাকতে পারে বন্ড এবং ডিবেঞ্চার, ঋণপত্র। এর বাহিরেও কোম্পানি আরও কিছু ইস্যু করতে পারে, যেমন ধরো বিভিন্ন ধরনের সিকিউরিটি, আরও বিভিন্ন কিছু আছে। তবে প্রধানত আমাদের অঙ্কের মধ্যে দুইটা আসবে, কমন স্টক, ডেপ্ট এবং প্রিফার স্টক দেওয়া থাকবে। তাহলে মূলধনের গঠন কি এটা আমরা বুঝতে পারলাম। তোমরা জেনে নাও, কমন স্টক বা সাধারণ যে শেয়ার আছে, এই সাধারণ শেয়ারের ভ্যালু অফ দ্য কমন স্টক, এটার মার্কেট প্রাইসকে এস দ্বারা প্রকাশ করা হয়, এটা জেনে নাও। আর এটার যে কোস্ট অফ ইকুইটি, এটাকে কেই দ্বারা প্রকাশ করা হয়। কমন স্টকের কোস্ট অফ ইকুইটি কেই দ্বারা। কোম্পানির যে ডেপ্ট অথবা ঋণের পরিমাণ আছে, এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়, মার্কেট ভ্যালু অফ ডেপ্ট। এবং এইটার যে কোস্ট অফ ডেপ্ট, এইটাকে কেডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা মনে রাখবো যে কমন স্টক, এটার মার্কেট প্রাইস যেটা, ওইটাকে এস দ্বারা, কোস্ট অফ ইকুইটি ওইটাকে কেই দ্বারা, ঋণের যে মার্কেট ভ্যালু আছে, মার্কেট প্রাইস, ওইটাকে বি দ্বারা, এবং ঋণের কোস্ট অফ ডেপ্ট ওইটাকে কেডি দ্বারা। এখন কোম্পানির মূলধনের মধ্যে কমন স্টক থাকতে পারে, প্রিফার স্টক থাকতে পারে, ডেপ্ট থাকতে পারে। টোটাল কোম্পানির যে মূলধন, এটাকে বলা হয় ভ্যালু অফ ফার্ম। অর্থাৎ কমন স্টক যা আছে এক করে নিলাম, প্রিফার স্টক যা আছে এক করে নিলাম, ডেপ্ট অথবা ঋণ যা আছে এক করে নিলাম। তাহলে কোম্পানির টোটাল মূলধন আমি পেয়ে গেলাম। এই টোটাল মূলধন হচ্ছে ভ্যালু অফ ফার্ম। আর ভ্যালু অফ ফার্মকে বি দ্বারা প্রকাশ করা হয়, এটা তোমাদের মনে থাকবে। এখন তুমি আগে জানলে কমন স্টকের যে কোস্ট অফ ইকুইটি কেই দ্বারা, ডেপ্টের কোস্ট অফ ইকুইটি কেডি দ্বারা, অর্থাৎ এটা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যেটা, ওইটা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কোস্ট অফ ইকুইটি কেই দ্বারা। এখন
এই যে কোস্ট অফ ইকুইটিগুলো আছে এটা যদি আমরা একসাথে করে নেই তখন ভ্যালু অফ ফার্ম কেউ হবে ওভারঅল কোস্ট অফ ক্যাপিটাল, অথবা এটার আরেকটা নাম থাকতে পারে ওয়াইটেড এভারেজ কোস্ট অফ ক্যাপিটাল, যে কোনো একটা নাম থাকতে পারে। কেউ দ্বারা ওভারঅল কোস্ট অফ ক্যাপিটাল অথবা ওয়াইটেড এভারেজ কোস্ট অফ ক্যাপিটাল। তখন মূলধনের যে গঠনটা এটা আশা করবো তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। তোমাদের অঙ্কের মধ্যে 4 মার্কসের জন্য আমি যে তথ্যগুলো বলছি, নেট ইনকাম অ্যাপ্রোচ ছাড়াও এ অধ্যায়ের মধ্যে আরও কিছু অ্যাপ্রোচ আছে যেটা আমরা এক এক করে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। এখন সকল সূত্রাবলী যদি আমি একসাথে দিয়ে দিই তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এনআই অ্যাপ্রোচ এবং 10 মার্কসের যে গুরুত্বপূর্ণ অঙ্কটা আমি একটু পরেই আলোচনা করব, যেটা তোমরা কিভাবে তৈরি করবে। এই জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। নেট ইনকাম অথবা এনআই অ্যাপ্রোচ অঙ্কের সমাধানের জন্য এস দ্বারা বোঝায় আমরা জানলাম মার্কেট ভ্যালু অফ ইকুইটি। ইকুইটি মানেও শেয়ার, কমন স্টক মানেও শেয়ার। ওকে, মার্কেট ভ্যালু অফ ইকুইটি যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, এবং এটা সূত্রের মাধ্যমে এনআই অ্যাপ্রোচে তুমি বাইর করতে পারো ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বা কেই। তাহলে কেই কি? কেই দ্বারা কোস্ট অফ ইকুইটি বোঝায়। এই যে কেই দ্বারা কোস্ট অফ ইকুইটি এখানে আমি লিখে নিয়েছি। বি দ্বারা বোঝায় টোটাল ইন্টারেস্ট বা কেডি, মানে বি মানে কি? মার্কেট ভ্যালু অফ বন্ড, বন্ডের পরিমাণটা তুমি বাইর করতে পারে। টোটাল ইন্টারেস্টকে কেডি দ্বারা, কেডি মানে কোস্ট অফ ডেপ্ট, কোস্ট অফ ডেপ্ট দ্বারা যদি ভাগ করো তখন মার্কেট ভ্যালু অফ বন্ড তুমি এখানে পেয়ে যাচ্ছ। বি দ্বারা কি বোঝায় একটু আগে আলোচনা করেছি, ভ্যালু অফ ফার্ম, টোটাল কোম্পানির যে মূলধনের পরিমাণ এটা কি বি দ্বারা প্রকাশ করা হয়। তখন এস প্লাস বি, দেখো মার্কেট ভ্যালু অফ ইকুইটি এবং মার্কেট ভ্যালু অফ ডেপ্ট ওই দুইটা যখন আমি এক করে নিলাম তখন আমার টোটাল কোম্পানির মূলধনটা হয়ে গেল। তার মানে ভ্যালু অফ ফার্ম বি ইকুয়াল টু এস প্লাস বি, এটা তোমরা বুঝতে পেরেছ। কেউ দ্বারা বোঝায় ওভারঅল কোস্ট অফ ক্যাপিটাল, ওয়াইটেড এভারেজ কোস্ট অফ ক্যাপিটাল, যে কোনো একটা। এখন কেউ দ্বারা কেউর সূত্র হচ্ছে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ভাগ এস, তাহলে এস দ্বারা কি বোঝায়? মার্কেট ভ্যালু অফ ইকুইটি। অনেক সময় অঙ্কের মধ্যে প্রশ্ন করবে এমপিএস, মার্কেট প্রাইস পার শেয়ার বাইর করো, তখন ভ্যালু অফ শেয়ার, টোটাল শেয়ারের মূল্যকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে মার্কেট প্রাইস পার শেয়ার আমরা এখানে বাইর করতে পারবো। প্রয়োজনে এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, আর যারা কোর্সে যুক্ত আছেন এটার পিডিএফ কপি পেয়ে যাবেন। ওকে, তারপর 10 মার্কসের জন্য এখন যে গুরুত্বপূর্ণ আলোচনা এটাই বুঝাবো। ক্যাপিটাল স্ট্রাকচার অঙ্কটার নাম দিতে পারো, যেখানে 100% 10 মার্কসের অঙ্ক থাকে। এই 10 মার্কসের অঙ্কের মধ্যে আমাদের 3টা ওয়ার্কিং করে নিতে হবে, শুধুমাত্র এই কথাটাই মনে রাখবো। 3টা ওয়ার্কিংগুলো কিভাবে করব এটা না হয় অঙ্কের মধ্যেই বুঝাবো। যেমন নাম্বার অফ শেয়ার, কি পরিমাণ শেয়ার সেটা ওয়ার্কিংয়ের মাধ্যমে বাইর করতে হবে, ইন্টারেস্টের পরিমাণটা বাইর করতে হবে, অগ্রাধিকার শেয়ারের ডিভিডেন্ডটা বাইর করতে হবে। অগ্রাধিকার শেয়ারের ডিভিডেন্ড অথবা লভ্যাংশের পরিমাণটা বাইর করতে হবে। এই 3টা ওয়ার্কিং করার পরে আমাদের এই ছকটা শিখতে হবে। লক্ষ্য করো এখানে, এটা এর আগেও আমরা বিভিন্ন বইয়ের মধ্যে পড়েছি। এই ছকটা শুরুতে সেলস নিয়ে আসা হয়, এটা থেকে ভেরিয়েবল কোস্ট মাইনাস করলে কন্ট্রিবিউশন পাওয়া যায়। এটা থেকে ফিক্সড কস্টটা যখন মাইনাস করা হবে তখন ইবিআইটি পাওয়া যাবে, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তবে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে ইবিআইটির পরিমাণ দেওয়া থাকবে। তো যদি ইবিআইটির পরিমাণটা দেওয়া থাকে তার মানে আগের কাজগুলো করে দিয়েছে, ওইটা নিয়ে আমাদের ভাবতে হচ্ছে না। তো সহজে বোঝানোর জন্য আমি সম্পূর্ণ তথ্যটা এখানে লিখে নিয়েছি যে ইবিআইটি পেলাম কিভাবে। সেলস থেকে ভেরিয়েবল কোস্ট মাইনাস করেছি, পেয়েছি কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কোস্টটা মাইনাস করেছি, পেয়ে গেছি ইবিআইটি অথবা আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এখন ইবিআইটি থেকে আমাদের ইন্টারেস্ট মাইনাস করতে হবে ডিবেঞ্চারের অথবা ঋণপত্রের অথবা ঋণের অথবা বন্ডের, একই নাম ডিবেঞ্চার, তারপর ডেপ্ট অথবা বন্ড, ঋণ, এগুলো একই। যখন আমরা ইবিআইটি থেকে ইন্টারেস্টটা মাইনাস করব ইবিটি পাবো, আর্নিং বিফোর ট্যাক্স, কর পূর্ববর্তী আয়। তাহলে ট্যাক্সটা মাইনাস করে দেই, এই ইবিটি যত টাকা হবে ইবিটি এর এই যত পার্সেন্ট ট্যাক্স অঙ্কের মধ্যে উল্লেখ থাকবে তত পার্সেন্টই আমি এখানে মাইনাস করব। মাইনাস করলে আমি এটি পেয়ে যাব আর্নিংস আফটার ট্যাক্স। তারপর অগ্রাধিকার শেয়ারের প্রিফারেন্স ডিভিডেন্ড বা লভ্যাংশটা আমি এখানে মাইনাস করব। মাইনাস করলে ইএটি অফ অর্ডিনারি শেয়ার, সাধারণ শেয়ারের আয়টা এখানে আমরা পেয়ে যাব।
এখন প্রতি শেয়ারে কি পরিমাণ হয় আর্নিং পার শেয়ার ইপিএস, এটা বাহির করার জন্য সংক্ষিপ্ত নাম ইপিএস। সূত্রটা হচ্ছে ইএটি অফ অর্ডিনারি শেয়ার ভাগ নাম্বার অফ শেয়ার। ইএটি অফ অর্ডিনারি শেয়ার ভাগ নাম্বার অফ শেয়ার। ইএটি অফ অর্ডিনারি শেয়ার এখানে পাবো এবং নাম্বার অফ শেয়ার আমরা অঙ্কের মধ্যে বাহির করে নিতে পারবো। তখন আমরা প্রতি শেয়ারের আয় পেয়ে গেলাম। এই জাতীয় অঙ্ক যেটা 10 মার্কসের হয়ে থাকবে বলছি, নাম্বার অফ শেয়ার বাহির করতে হবে, ইন্টারেস্ট, প্রিফারেন্স, ডিভিডেন্ড, 2-3টা অ্যালটারনেটিভ দেওয়া থাকবে, মেথড দেওয়ার থাকবে, যেটা থেকে আমাদের বাছাই করতে হবে কোন মেথডে শেয়ার প্রতি আয়টা বেশি। আমরা এটা অঙ্কের মধ্যে আলোচনা করব। তারপর আরও কিছু শব্দ আমাদের জেনে নিতে হবে যেটা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। ইবিআইটি এর পূর্ণরূপ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এইটার অঙ্কের মধ্যে বিভিন্ন নামে থাকতে পারে, ওই নামটা দেখে মাত্র আমাদের বুঝে নিতে হবে আসলে এটা ইবিআইটি। থাকতে পারে নেট অপারেটিং ইনকাম নামে, গ্রস প্রফিট নামে, এই নামেও থাকতে পারে। তারপর এই দ্বারা কি বোঝায়? কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটির সমার্থক শব্দগুলো কি হতে পারে? ডিসকাউন্ট রেট অঙ্কের মধ্যে দেওয়া থাকতে পারে, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, অথবা এটার আরেকটা নাম থাকতে পারে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তো এটা আমরা এখানে লিখে নিতে পারি, এটার নাম থাকতে পারে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এটা জানাটা খুবই জরুরি। ওকে, কোস্ট অফ ডেপ্ট এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? যেমন আমি এখানে লিখলাম কেডি। কেডি দ্বারা বোঝায় কোস্ট অফ ডেপ্ট। কোস্ট অফ ডেপ্টের আরও কিছু নাম থাকতে পারে ইন্টারেস্ট রেট, আমি এটা এখানে লিখে নিচ্ছি। ইন্টারেস্ট রেট থাকতে পারে, কোস্ট অফ বন্ড থাকতে পারে, কোস্ট অফ বন্ড থাকতে পারে, ইন্টারনাল রেট অফ রিটার্ন এই নামেও থাকতে পারে। ইন্টারনাল রেট অফ রিটার্ন এই নামেও থাকতে পারে। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল যেটা, এটার আরও কিছু নাম থাকতে পারে, যেটা আমরা কেও নামে জানি। কেও এর আরও কিছু নাম থাকতে পারে, যেমন ধরো ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট, ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট নামে থাকতে পারে। ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এটা আগে বলেছি। কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল ওই নামেও থাকতে পারে। সুতরাং এগুলো আর আমি লিখছি না এখানে। সহজে বোঝানোর জন্য এই তথ্যগুলো অতিরিক্ত আমরা দিয়েছি। তারপর আমরা আরেকটা তথ্য জেনে নিব একেবারে উপর থেকে। যেই কোম্পানির মূলধনের মধ্যে কমন স্টক থাকবে, অর্থাৎ ইকুইটি ক্যাপিটাল থাকবে, শুধুমাত্র ইকুইটি ক্যাপিটাল, যেখানে ডেপ্ট থাকবে না, এটাকে বলা হয় আনলিভার্ড ফার্ম। অর্থাৎ যে কোম্পানির মধ্যে শুধুমাত্র শেয়ার আছে, আর যে কোম্পানির মধ্যে কমন স্টক আছে বা শেয়ার আছে, ডেপ্টও আছে, এটাকে বলা হয় লিভার্ড ফার্ম। এটা মনে থাকবে, যেই কোম্পানির মূলধনের মধ্যে কমন স্টক এবং ঋণ দেওয়া থাকবে এটা লিভার্ড ফার্ম, আর যেই কোম্পানির মূলধনের মধ্যে শুধুমাত্র কমন স্টক বা সাধারণ শেয়ারের মূলধন আছে, ইকুইটি ক্যাপিটাল, এটা হচ্ছে আনলিভার্ড ফার্ম। তো এই হলো তথ্য, এই বেসিকগুলো আজকে আমরা জেনে নিলাম। তো পরবর্তী ক্লাসে অঙ্কের সমাধানে আমরা এগুলো প্রয়োগ করব।